তুলা রাশি। তুলা রাশির এপ্রিল মাসটা কেমন যাবে? এপ্রিল মাসে তুলা রাশির মানুষ কি কি পাবেন? তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র। বর্তমানে আপনার রাশির অধিপতি পঞ্চমে বসে আছে কুম্ভ রাশিতে, সাথে শনি এবং মঙ্গল, অর্থাৎ আপনার রাশির পঞ্চমে শনি মঙ্গল অঙ্গারত্মক যোগ, এবং আপনার রাশির ষষ্ঠে রবি বুধ এবং রাহু গ্রহণ যোগ, এবং সপ্তমে দেবগুরু বৃহস্পতি, এবং দ্বাদশে কিন্তু কেতু বসে আছে। এইবার গ্রহের গোচরটা তো আমরা জানতে পারলাম, এবার ফলাদেশটা কি হবে, অর্থাৎ এপ্রিল মাসটা কতটা ভালো তুলা রাশির জন্য, তুলা রাশির কোথা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এই মাসের জন্য আপনাকে কি কি করতে হবে, এবং এই মাসে কোথায় বিনিয়োগ করলে সেটা আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে, এই ভিডিওটার মাধ্যমে আপনি কিন্তু পুরোটা জানতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, তুলা রাশি হচ্ছে এমন একটা রাশি, জানবেন এই রাশি মানুষ কিন্তু অত্যন্ত সুন্দর হন। সুন্দর বলতে কি আমি বোঝাতে চাইছি, অর্থাৎ খুব রুচিশীল হন। যেহেতু এই রাশির অধিপতি শুক্র, তাই স্বাভাবিকভাবে তাদের মধ্যে চুজি ব্যাপারটা থাকে, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে ভীষণভাবে লক্ষণীয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার রাশির পঞ্চমে যেহেতু অঙ্গারত্মক যোগ, দেখুন শনি এবং মঙ্গল এই যোগটা কিন্তু মানুষের জন্য খারাপ, কিন্তু সেটা সবার জন্য খারাপ না। তুলা রাশির জন্য শনি কিন্তু উপকারী গ্রহ, অর্থাৎ তুলা রাশিতে যেহেতু শনি তুঙ্গস্থ হয়, তাই স্বাভাবিকভাবে তুলা রাশিতে কিন্তু শনি ভীষণ ভালো ফল দেয়। কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল, অর্থাৎ তুলা রাশির জন্য মারক গ্রহ কিন্তু মঙ্গল, সেই মঙ্গল দ্বিতীয়পতি সপ্তমপতি আপনার রাশির পঞ্চমে রয়েছে কুম্ভ রাশিতে, এবং সেটা শনি যুক্ত হয়ে। তাই স্বাভাবিকভাবে এই সময়ের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স একটু তুলনামূলকভাবে কম বাড়বে, অর্থাৎ খরচটা বেশি হবে, আয়টা একটু তুলনামূলকভাবে কম হবে, সঞ্চয়টা কিন্তু কমে যাবে, অর্থাৎ যতটা আপনি সঞ্চয় করছিলেন সেই সঞ্চয়ের মাত্রাটা কমবে। এবং পঞ্চমে যেহেতু অঙ্গারত্মক যোগ, মনে রাখবেন তুলা রাশির মানুষরা ভালোবাসা যাদের আছে তাদের ভালোবাসার মধ্যে কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে। যারা প্রেম ভালোবাসা করেন, বিশেষ কোনো বন্ধু বান্ধব, তাদের সাথে সম্পর্ক কি এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব সুন্দরভাবে কথা বলুন, অপ্রিয় কথা বলার চেষ্টা করবেন না, বা পার্টনারের থেকেও যদি অপ্রিয় কোনো কথা আসে সেটাও ঠান্ডা মাথায় ডিল করুন, নতুবা কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। কারণ মঙ্গল শনি একসাথে থাকার অর্থ কিন্তু সম্পর্ক নাশ করে দেয়। এই দুটো গ্রহ, সেই জন্য মঙ্গল শনির যোগকে বলা হয় অঙ্গরাত্মক যোগ। আমরা সহজে রেগে যাই, কোনো কিছু বুঝতে চাই না, মাথা গরম করে দেয়। এবার যে যে রাশির যে যে ঘরে থাকবে সেই সেই ঘরগুলোকে কিন্তু এফেক্ট করবে। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি, পঞ্চম ঘর হচ্ছে বিদ্যার ঘর, পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, পঞ্চম ঘর হচ্ছে পড়াশোনার ঘর, পঞ্চম ঘর হচ্ছে ত্যাগের ঘর, পঞ্চম ঘর হচ্ছে আপনি যে কর্ম করলেন সেখান থেকে কতটা আপনি প্রাপ্ত করতে পারবেন সেটারও ঘর পঞ্চম ঘর। পঞ্চম ঘর হচ্ছে আপনার মামার বাড়ি থেকে আপনি কতটা পাবেন সেটার ঘর, বা মামাদের সাথে সম্পর্কটা কেমন থাকবে সেটারও ঘর। তাই স্বাভাবিকভাবে পঞ্চম ঘরে এই যোগ হওয়ার জন্য বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু মন মানসিকতাটাও একটু খারাপ থাকবে, তাদের মধ্যে কিন্তু পড়াশোনার আগ্রহটা কমে যাবে, মনোনিবেশটা একটু কম হবে তুলনামূলকভাবে, হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যেখানে থাকছেন সেখানে মন বসবে না, মনে হবে বাইরে কোথাও চলে যায়, শান্তি পাবে না। অর্থাৎ তুলা রাশির মানুষদের একটু শান্তির অভাব দেখা দেবে, বিশেষ করে যারা পড়াশোনা করছে বিদ্যার্থী বা শিক্ষার্থী। তাই আপনার সন্তানদের যদি কারো তুলা রাশি থাকে অবশ্যই তাদের দিকে বাড়তি নজর দেবেন। তবে যারা খেলার সাথে যুক্ত, যারা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত, যে কোনো খেলার সাথে যুক্ত তুলা রাশির মানুষ, তারা কিন্তু দারুণ ফল করবে। মঙ্গল শনির প্রভাবে কিন্তু তাদের জন্য ভীষণ ভালো, তারা অত্যন্ত কর্মঠ হয়ে খেলার পজিশন নিতে পারবেন, খেলায় নাম যশ পাবেন। তাই খেলার জগতে যারা আছেন তাদের পক্ষে এই যোগটা কিন্তু ভালো ফল দেবে। ষষ্ঠে আপনার রবি রাহু এবং বুধ, দ্বাদশপতি ষষ্ঠে, এবং আপনার একাদশপতিও ষষ্ঠে, অর্থাৎ একাদশপতি তুলা রাশির একাদশপতি রবি, যিনি ষষ্ঠে রাহু যুক্ত হয়ে গেছে। তো ষষ্ঠের যে ঘরটা সেখানে দেখুন আমরা শত্রুতার বিচার করি, রোগ ব্যাধির বিচার করি। তো ষষ্ঠে যদি গ্রহণ যোগ হয় রবি রাহু, তাহলে কি হতে পারে,
দেখুন, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের একটা সমস্যা শুরু হয়ে যাবে। আমরা হঠাৎ করে রেগে গিয়ে আপনার প্রেশার বাড়তে পারে, অর্থাৎ হাই প্রেশার বা লো প্রেশার এই জাতীয় কোনো কিছু আসতে পারে তুলা রাশির ক্ষেত্রে। তাই সবসময় ঠান্ডা থাকার চেষ্টা করতে হবে এই অবিরাম গ্রহণযোগের জন্যে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই সময় কিন্তু আপনার ঘুমের ঘাটতি দেখা যাবে, অর্থাৎ ঘুমটা পরিপূর্ণভাবে হবে না এবং একটা অ্যাংজাইটি ফিল হবে। খাবারের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি হতে পারে। স্কিন ওরিয়েন্টেড দ্বাদশে কেতু, স্কিন ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে। কোনো বিশেষ মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে। ভালোবাসায় আপনি কোনো আঘাত পেতে পারেন তুলা রাশির মানুষরা। তবে যারা গুহ্যবিদ্যা নিয়ে কাজ করছেন, যারা জ্যোতিষ চর্চা করছেন তুলা রাশির মানুষরা, যারা ঈশ্বরের নাম ধাম করেন বা ঈশ্বরের কোনো কাজ করছেন, বিশেষ করে কোনো মন্দিরের পুরোহিত বা পূজা অর্চনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো ফল দেবে এটা। কারণ দ্বাদশে কেতু থাকলে যারা গুহ্যবিদ্যার সাথে যুক্ত, যারা গবেষণার কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু ভীষণ ভালো ফল দেবে। যারা গণিত শাস্ত্র নিয়ে চর্চা করছেন তাদের ভালো ফল হবে। সপ্তমে বৃহস্পতি, যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি আপনার রাশির উপরে আছে। অর্থাৎ আর যাই হোক, মানে যে কোনো বিপদ হলেও জানবেন আপনি মানে এক চুলের জন্য বেঁচে যাবেন। অর্থাৎ কোনো একটা ভয়ঙ্কর বিপদ আপনার আসলো, সবার বিপদ ঘটলো, আপনার বিপদটা ঘটলো না। কেন হলো? দেখুন, বৃহস্পতির দৃষ্টি, আর বৃহস্পতি তো সবচেয়ে শুভ গ্রহ, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতির দৃষ্টি যদি আমাদের রাশির উপরে থাকে, বৃহস্পতি অ্যাকচুয়ালি যে ঘরটায় বসে যাবেন সেই ঘরকে কিন্তু খারাপ ফল দেয়। কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি থাকে তিনটে, আমরা জানি বৃহস্পতি পঞ্চমী, সপ্তমী এবং নবমী দৃষ্টি দেয়। তাই বৃহস্পতি যে ঘরগুলোকে দৃষ্টি দেবে সেই ঘরগুলোর ফলটা কিন্তু বাড়িয়ে দেয়। তাই স্বাভাবিকভাবে বৃহস্পতি আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তম পূর্ণ দৃষ্টি। তাই রাশির উপরে দৃষ্টি দেওয়ার অর্থই হচ্ছে আপনার মনে হবে যে আমি একটা খারাপ কাজ করি, আমি কোথাও চলে যাই, আবার কিছুক্ষণ পরে কিন্তু মনটা কোনো না কোনো মানুষের পরামর্শে বা গুরুজনের পরামর্শে বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী বা ভালো চায় তাদের পরামর্শে আবার মনটা ঠিক হয়ে গেল। অর্থাৎ জানবেন, মাথার উপরে যেমন আমাদের পিতামাতার আশীর্বাদ থাকলে যেমন আমরা অনেকটা সুবিধা পাই, মাথার উপরে ছাদ থাকলে যেমন আমরা অনেকটা সুবিধা পাই, ঠিক তেমনি বৃহস্পতির দৃষ্টি যদি কারোর থাকে, লগ্নের পরে হোক অথবা রাশির পরে হোক, সেই ক্ষেত্রে ভীষণ ভালো। তবে মনে রাখতে হবে তুলা রাশির সপ্তমে কিন্তু বৃহস্পতি আছে। জানবেন, বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরটাকে খারাপ করে, এটা আমি আগেই বলেছি আপনাদের। তাই তুলা রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রী, সপ্তম ঘর হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্যের দিকটাই বোঝাই, স্বামী স্ত্রীর দিকটাই বোঝাই। তাহলে রাশি বা লগ্নের সপ্তমে যদি বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটাকে নষ্ট করে দেয়। তাই তুলা রাশির ক্ষেত্রে এটা অবশ্যই মাইন্ডে রাখা প্রয়োজন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু টালমাটাল হতে পারে, দাম্পত্য কলহ বাড়তে পারে, একে অপরের প্রতি বিশ্বাস ভঙ্গ হতে পারে। সেই জায়গাটা কিন্তু একটু মানিয়ে চলবে, না হলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার রাশির একাদশে রয়েছে, অর্থাৎ সিংহ রাশিতে, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো। অর্থাৎ ইনকামটা বাড়বে, ইনকামের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। তবে সঞ্চয়টা আপনি বেশি করতে পারবেন, আগেই বললাম, কারণ দ্বিতীয় পতি পঞ্চমে রয়েছে, শনি যুক্ত হয়ে মঙ্গল, সেই ক্ষেত্রে মানে কোনো একটা কারণবশত সেই টাকা পয়সা আপনার বেরিয়ে যাবে। অর্থাৎ সঞ্চয়টা বেশি বাড়লো না, কিন্তু ইনকামটা কিন্তু আপনার মোটামুটি গ্র্যাজুয়ালি হলো, ইনকামটা যে ছেদ হবে তা না। বৃহস্পতির নবম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির তৃতীয় রয়েছে, অর্থাৎ ধনু রাশিতে। সেই ক্ষেত্রে বলা যায় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। পিতৃ বা বৈষয়িক কোনো সম্পত্তি যদি থাকে সেটা সুস্থভাবে বন্টন হবে, এবং আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে যদি ভাগাভাগির কোনো অসুবিধা হয় এই সময় সেটা কিন্তু মিটে যাবে। কোনো পারিবারিক ওরিয়েন্টেড যদি কোনো কেস কামারি থাকে সেটাও তুলা রাশির মধ্যে মিটে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।